শিবিরের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম, মঞ্চে উপবিষ্ট জামায়াত ইসলামী সহ 11 দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে বসা, দাঁড়িয়ে থাকা, দূর থেকে যারা চায়ের দোকান, পানের দোকান, অটো, ভ্যানে বসে কথা শুনছেন এবং পর্দার আড়াল থেকে হাজার হাজার মা বোনের কথা শুনছেন, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব অনুযায়ী মনে হচ্ছে 12 তারিখ আমরা বিপ্লব ঘটাতে পারবো না। আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম দ্বিতীয়বার যেন আগামীতে কোন কাজে বলা না লাগে। আপনারা প্রস্তুত তো? জনগণের ভোটাধিকার যে আমানত দিবে, সে আমানত বুঝে নেওয়ার জন্য তারা তারা প্রস্তুত। আলহামদুলিল্লাহ। খেলা হবে না, খেলার কথা আমরা বলছি না। 54 বছরের ব্যর্থ যুগে ছাপিয়ে নতুন বাংলাদেশের পরিবর্তনের জোয়ার উঠেছে, সেই জোয়ারে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই চর্চা 12 তারিখ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইসব, আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমার এনসিপি সাবেক তুখোর ছাত্র নেতা, যিনি এনসিপির প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করেছেন, এই বুড়িরহাটের কৃতি সন্তান আল মামুন ভাই, আমাদের সাথে আরেকজন ভাই খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের রিকশা মার্কা দলের যিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, মাওলানা মনিরুল ইসলাম ভাই। এই দুজনের নাম বিশেষভাবে স্মরণ করছি। আগামীর দেশ গঠনের জন্য দলের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে তাদের মনোনয়ন তারা প্রত্যাহার করে নিয়েছে এবং নির্বাচনী কাজে তারা নিয়মিত গণসংযোগ, জনসভায় আমাদের পাশে আছে। অন্যরা তো জেলায় শুরু হয়েছে, তাই না? এটির দ্বারা প্রমাণ হয় আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমার হিন্দু ভাই যারা আছেন, আমি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ঐক্যবদ্ধ বাংলাদেশের আরেকটা বার্তা আপনাদের জন্য দিতে চাই। খুলনায় কৃষ্ণনন্দী দাসকে দাঁড়িপাল্লা মার্কার প্রতীকে এমপি প্রার্থী মনোনীত করায় দেশে এবং আন্তর্জাতিক মহলে আমরা আরেকটা বার্তা দিতে চাই। আগামী বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, হরিজন সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ। সংগ্রামী ভাই সব, আমাদের নেতৃবৃন্দ মৌলিক কথা বলেছে, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে কথা কি বলতে চাই। 54 বছর বাংলাদেশকে আমরা যেভাবে আজকের অবস্থায় নিয়ে এসেছি, সেই ইতিহাস সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা অনেক গুণ বেশি। আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসা, গলাগলি, হানাহানি, মারামারি, ক্রসফায়ার, খুন, ঘুম, জেল, জুলুম, হত্যা, আয়নাঘর, এমনকি অন্যায়ভাবে ফাঁসি, আমরা এগুলো দেখে এসেছি। আগামীর বাংলাদেশ সকল রাজনৈতিক প্রতিহিংসা পদদলিত করে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আর সে লক্ষ্যে গোটা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারণ ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সব,
আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা যেটি, তার নাম হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির কারণে আমার বাংলাদেশ যারা ক্ষমতায় দিয়েছে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে এক একজন জালিমে পরিণত হয়েছিল, আর যারা ক্ষমতার বাইরে ছিল তারা হয়েছিল নির্যাতিত নিষ্পেষিত মজলুম। আজকে গোটা বাংলাদেশে নির্যাতিত মজলুম জনতার মধ্যে জাগরণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আমরা উঠান বৈঠক ডাকলে হয় পথসভা, পথসভা ডাকলে হয় সমাবেশ, সমাবেশ ডাকলে হয় জনসভা, জনসভা ডাকলে হয় মহাসমাবেশ। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের মুখে একটি কথা, সেটি হচ্ছে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। সংগ্রামী ভাই সাহেব, আমি যে কথাটি বলছিলাম, আজকে বাংলাদেশের দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে এ ব্যাপারে একটা প্রামাণ্য দলিল পেশ করেছেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, একটা প্রকল্পে যদি কোন বাজেট হয় 90% যায় পকেটে, আর 10% কাজ হয়। উনি আমার হিসেব দিয়েছে যে 50% খায় যিনি এমপি হন তিনি, আর 25% খায় এমপির নিচে যারা থাকে। কারা থাকে? হাতি নেতা, পাতি নেতা, মোটা নেতা, পাতলা নেতা, কালা নেতা, ধর্মা নেতা, চিকনা নেতা, খাটো নেতা, লম্বা নেতা, এরা খায় 25%। আর থাকে 25% কন্ট্রাক্টর বা ঠিকাদার বলে, যেহেতু আমি মোকামে মোকামে আমার এই ব্যয়টা হয়েছে, আমার তো আর ধরার লোক নাই, ওই নিজে খায় 15%। আর 10% কাজ হয়। আর এই নিশা সাইবার থেকে ব্যাংকের মোড় পর্যন্ত রাস্তাটা জুম্মায় জুম্মায় সংস্কার করা, ঠিক কিনা? যদি 1 কোটি টাকার বরাদ্দের কাজ সঠিকভাবে কন্ট্রাক্টর করত, কাউকে হাদিয়া তোহফা দেওয়া না লাগতো, তার ভ্যাট সহ না হলেও 8-10 লক্ষ টাকা তার মুনাফা হতো। 90 লক্ষ টাকার কাজ হলে এই রাস্তা বল উঁচু হাত পাওয়া লাগতো না। কি বেহাল দশা এই মন্টুর মিল থেকে বটতলা পর্যন্ত, হাজিরাট পর্যন্ত, কি দুর্বিষহ অবস্থা। ফলে কি হয়? বছরে বছরে বাজেট আর বছরে বছরে টাকা পকেটে ভর্তি। অথচ এই টাকার অপচয় যদি রোধ করা যায়, হাজার হাজার তরুণ যুবক আজকে এখানে দাঁড়িয়ে আছে, এক একটি আমার দেশের কাঁচা সোনা। এই সোনাগুলোকে বেকারত্বের অভিশাপে তাদেরকে পিষ্ট করা হচ্ছে। আমরা এই দুর্নীতির গলা চেপে ধরব ইনশাআল্লাহ। এই অপচয় রোধ করে এই অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যুবকদের কর্মসংস্থান এবং